হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সিং অফিসার, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আজকে এগিন একটা নতুন পর্ব, সেটা হচ্ছে হার্ট বা কার্ডিয়াক সিস্টেম নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই ভিডিওগুলো নিয়ে আসার জন্য, তো আমি চেষ্টা করছি ইমিডিয়েটলি যেন আমি আপনাদের কাছে এই ভিডিওগুলো বা আহ, এই টপিক রিলেটেড বা এই সাবজেক্ট রিলেটেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো যেন আমি আপনাদের কাছে ইমিডিয়েটলি বিফোর এক্সাম আমি আপনাদের কাছে নিয়ে আসতে পারি, যে কী ধরনের কোয়েশ্চেন হতে যাচ্ছে আর কি কি জিজ্ঞেস করতে যাচ্ছে। তো আমি সবসময় কোয়েশ্চেনগুলো সিম্পল রাখি, কিন্তু কোয়েশ্চেনের পেছনে যে ডিসকাশনগুলো করি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সেখান থেকে আপনারা কমন পেয়ে যাবেন। ফাইন। আজকে একটা ইন্টারেস্টিং কেন বলবো, হার্ট অ্যান্ড কার্ডিয়াক সিস্টেম ইজ মাই ফেভারিট অ্যাজ ওয়েল অ্যাজ লাংস বিকজ অফ মাই স্পেশালিটি ডিউরিং মাই মাস্টার্স। সিটি বেস ইজ মাই স্পেশালিটি, তো সেই কারণে হার্ট অ্যান্ড লাংস একটুখানি প্রিয়। তার মানে এই নয় যে অন্যান্য সাবজেক্ট প্রিয় নয় বা অন্যান্য সাবজেক্ট আমি জানি না। তো আমি চেষ্টা করব ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে কোয়ালিটি বেস দেওয়ার জন্য। তো চলুন ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি দেরি না করে। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এখনও যারা ভিডিও সাবস্ক্রাইব করেনি প্লিজ একখানা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনাদের কাছে ভিডিও পৌঁছে দেয় যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব। ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আর পাশে থাকার জন্য। তাহলে চলুন দেরি না করে স্টার্ট করি আজকের ভিডিও। কি হার্ট বা কার্ডিয়াক সিস্টেম কি বলা হয়েছে, দ্য নর্মাল রেস্টিং হার্ট রেট ইন অ্যাডাল্ট, মানে হার্ট রেট ইন অ্যাডাল্টের কত। তো যদি সিঙ্গেল বলে হার্ট রেট কত, সেটা হচ্ছে 72, আমরা সবাই জানি। কিন্তু হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ হার্ট রেট, সেটা হচ্ছে 50 to 70, নাকি 60 to 100, নাকি 70 to 120, নাকি 80 to 120। তো উত্তর কি হবে? উত্তর অলওয়েজ আমরা জানি সেটা হচ্ছে 60 to 100। কিন্তু কোয়েশ্চেন ইজ দ্য হোয়াট ইজ দ্য নর্মাল হার্ট রেট অফ পিডিয়াট্রিক, সেটা 120 to 160 ইজ দ্য নর্মাল, মোর দেন 60 ইজ দ্য টেকি, অ্যান্ড লেস দেন 120 ইজ দ্য ব্রাডি। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, দ্য পেসমেকার অফ হার্ট। ঠিক আছে, তো পেসমেকার অফ হার্ট কাকে বলা হয়? ইজ দ্য অ্যাভি নোড, নাকি বান্ডেল অফ হিস, নাকি এসএ নোড, নাকি পার্কেনজিভ ফাইবার? ওকে, তো উত্তর কি? ফার্স্ট অফ অল পেসমেকার কি? পেসমেকার হচ্ছে ইলেকট্রিক ইম্পালস জেনারেট করে, যার কারণে কি করে হার্ট বিট করে। ফাইন, তো যদি হার্ট ইম্পালস না পায় কি হবে না, সেটা বিট করবে না, মানে সে কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স করতে পারবে না, অ্যান্ড পুরো বডিতে ব্লাড সাপ্লাই কি করতে পারবে না, হার্ট পৌঁছাতে পারবে না তার পুরো বডিতে। ফাইন, তো আমাদের হার্টের পেসমেকারকে ইজ দ্য অ্যাসে নোড, সিনোআর্টেরিয়াল নোডস। ওকে ফাইন, তো এখন কথা হচ্ছে অ্যাসে নোড সে ইম্পালস তৈরি করে কাকে দেয়? সে ইম্পালস তৈরি করে অ্যাপি নোডকে দেয়। সে কতটা ইম্পালস তৈরি করে? 60 থেকে 100 কি তৈরি করে? ইম্পালস তৈরি করে। সেই কারণে নর্মাল হার্ট রেট ইজ 60 to 100-এর মাঝখানে ধরা হয়। ফাইন, দেন যদি কোনো কারণে অ্যাসে নোড খারাপ হয়ে যায়, কে হ্যান্ডেল করে? সেটাকে অ্যাপি নোড হ্যান্ডেল করে। ফাইন, অ্যাপি নোডের নর্মাল ইম্পালস কত? ইজ 40 to 60, তার নিচে বাকিগুলো রয়েছে। ফাইন, তো অ্যাসে নোড কাকে ইম্পালস দেয়? সেটা হচ্ছে অ্যাবি নোডকে দেয়। দেন অ্যাবি নোড কাকে দেয়? ইজ দ্য বান্ডেল অফ হিসকে দেয়। অ্যান্ড বান্ডেল অফ হিস কাকে দেয়? সেটা পার্কেনজি ফাইবারকে ইম্পালস কি করে? সিগন্যাল ট্রান্সফার করে। ফাইন, তাহলে চলুন নেক্সট কোয়েশ্চেন। দ্য নর্মাল ব্লাড প্রেশার ইন এডাল্ট, অবভিয়াসলি আমরা সবাই জানি, এটা লেখার বিষয় নয়, 120/80। দ্য কোয়েশ্চেন ইজ দ্য হাইপার টেনশন কখন বলবো, তা কত হলে হাইপার টেনসিভ হবে? তো 130/70? নো। 130/80? নো। এটা ইকুয়াল অর মোর, ইকুয়াল বা মোর 140/90 যদি হয় তাহলে কি হাইপার টেনসিভ, অ্যান্ড তার বেশি হলো হাইপার টেনসিভ। একটা কোয়েশ্চেন এসছে এখান থেকে বিএসসিতে, সেটা হচ্ছে হাইপারটেনসিভ ক্রাইসিস। ওকে, হাইপারটেনসিভ ক্রাইসিস কখন বলবো? উত্তর হবে 180/120, যখন একজন পেশেন্টের বা রোগীর কি হবে, প্রেশার 180/120 হবে, সে হাইপারটেনসিভ ক্রাইসিসের কি
ক্যাটাগরিতে পড়ে, তখন তাকে কি করতে হবে, ইমিডিয়েটলি জিটিএন স্টার্ট করতে হবে। ফাইন, জিটিএন কি করবে, ভাসো ডাইলেট করবে, প্রেশার ফল হবে, আদারওয়াইজ এনি টাইম স্ট্রোক হতে পারে পেশেন্টের। ফাইন, বা আদার অন্যান্য কমপ্লিকেশন হতে পারে। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ভালভ ইজ প্রেজেন্ট বিটুইন লেফট এট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকল। তো আমাদের হার্টে টোটাল 4টে ভালভ রয়েছে, এক ট্রাইকাসপিড ভালভ, এক পালমোনারি ভালভ, এক হচ্ছে আয়োটিক ভালভ, এক হচ্ছে মাইটাল ভালভ। তো ট্রাইকাসপিড ভালভ কোথায় থাকে, তো সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ অলওয়েজ, উত্তর এটাই, ঠিক আছে। তো উত্তরটা আমরা আগে দেখে নিই, সেটা হচ্ছে মাইটাল ভালভ বা বাইকাসপিড ভালভ। কেন বাইকাসপিড ভালভ বলা হয় সেটাও বলবো। তো প্রেজেন্ট ইন ব্যাক ফ্লো, ঠিক আছে, প্রিভেন্ট ব্যাক ফ্লো করে। তো উত্তর হচ্ছে এটা। এখন হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড ভালভ কোথায় থাকে, সেটা হচ্ছে রাইট এট্রিয়াম আর লেফট রাইট ভেন্ট্রিকল, মানে রাইট সাইডে, হার্টের রাইট সাইডে রাইট এট্রিয়াম এন্ড রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভালভ থাকে সেটাকে বলা হয় ট্রাইকাসপিড ভালভ। ওকে, অ্যান্ড পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ কোথায় থাকে, দ্য লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড বিটুইন দ্য পালমোনারি আর্টারি, ঠিক আছে। তো পালমোনারি আর্টারি দুটোর মাঝখানে কি থাকে, সেটা হচ্ছে পালমোনারি ভালভ থাকে। দেন হচ্ছে আয়োটিক ভালভ। আয়োটিক ভালভ কোথায় থাকে, এখন চলে যাবো লেফট সাইড অফ দ্য হার্ট। তো লেফট কোথায়, লেফট ভেন্ট্রিকেলস অ্যান্ড আয়োটার মধ্যে যে ভালভ প্রেজেন্ট থাকে সেটাকে বলা হয় আয়োটিক ভালভ, মানে আয়োটাসে আয়োটিক্সে আয়োটা, পালমোনারি দিয়ে পালমোনারি ভেইন বা আর্টারি, ঠিক আছে। তো সেটা মনে রাখার প্রসেস, পালমোনারি আর্টারি অ্যান্ড আয়োটিক। তো লেফট ভেন্ট্রিকেলের সাথে কোথায়, আয়োটার সাথে, আয়োটা অ্যান্ড লেফট ভেন্ট্রিকুলার মাঝখানে যে ভালভ থাকে সেটা হচ্ছে আয়োটিক ভালভ। অ্যান্ড মাইটাল ভালভ, মাইটাল ভালভ হচ্ছে লেফট অ্যান্ড কি লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড লেফট এট্রিয়ামের মাঝখানে যে ভালভ থাকে সেটা হচ্ছে কি ভালভ, সেটা হচ্ছে মাইটাল ভালভ, আর বা মিট্রাল ভালভও বলা হয় অনেকে। তো আমি প্রনাউন্সিয়েশন করি যে মাইটাল ভালভ, ঠিক আছে। তো মাইটাল ভালভ সবচেয়ে বেশি কি করে, সে ব্যাক ফ্লোকে প্রিভেন্ট করে, সবচেয়ে বেশি প্রেশার সে কি করে সহ্য করে। ফাইন, ব্যাক ফ্লো কি, যেহেতু লেফট ভেন্ট্রিকুলে সবচেয়ে বেশি প্রেশার, ঠিক আছে, সবচেয়ে বেশি প্রেশার, সেই কারণে সেটা যেন লেফট ভেন্ট্রিকেল থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড উঠে না যায়, সে প্রচুর পরিমাণে কি করে, সবচেয়ে বেশি প্রেশার ক্রিয়েট। আর সবচেয়ে বেশি কোন ভালভ রিপ্লেসমেন্ট করতে মানে খারাপ হয়ে যায়, স্টেনোসিস হয়ে যায়, ঠিক আছে, বা কোন ভালভে সবচেয়ে বেশি রিগেজিটেশন হয়, সেটা হচ্ছে মাইটাল ভালভ বা মিটাল ভালভ। ওকে, ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য লার্জেস্ট আর্টারি ইন দ্য বডি ইজ। লার্জেস্ট আর্টারি, বডির মধ্যে লার্জেস্ট আর্টারি কোনটা, সেটা কি পালমোনারি আর্টারি, নাকি ক্যারোটিড আর্টারি, নাকি আয়োটা, নাকি ফিমোরাল আর্টারি। তো লার্জেস্ট আর্টারি মানে সবচেয়ে বড় আর্টারি, তো অবভিয়াসলি আমরা সবাই জানি দ্যাট ইজ দ্য আয়োটা। ওকে, ফাইন। আর লার্জেস্ট ভেন যদি বলা হয় সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, ফাইন, চলো 6 নাম্বার কোয়েশ্চেন, দ্য কোরোনারি আর্টারি সাপ্লাই ব্লাড টু। কোরোনারি আর্টারি কাকে ব্লাড সাপ্লাই করে, হার্টকে, লাংসকে, কিডনিকে, না হার্ট মাসেলসকে। তো উত্তর কি হবে, ইজ দ্য ডি, কোরোনারি আর্টারি সাপ্লাই কাকে করে, হার্ট মাসেলকে করে। এখন হচ্ছে বিপি 120/80 বা সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক, ঠিক আছে। সিস্টোলিক কেন, কিসের জন্য ইম্পর্টেন্ট, যে সিস্টোলিক যত বেশি হবে, মানে সিস্টোলিক যদি বেশি কমে যায়, যে আমাদের যে ভাইটালস অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলোতে ব্লাড কম পৌঁছবে, সেই কারণে ম্যাপ ক্যালকুলেশন করা হয়, ঠিক আছে। মিন আর্টেরিয়াল প্রেশার, মিন আর্টেরিয়াল প্রেশার ইজ মোর দেন 65, তার মানে ধরে নিতে হবে যে আমাদের যে ভাইটাল অর্গানগুলো রয়েছে তার মধ্যে ব্লাড পৌঁছচ্ছে, ফাইন, বা অ্যাপ্রোপ্রিয়েট ব্লাড সাপ্লাই হচ্ছে। কিন্তু হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডায়াস্টোলিক ব্লাড, ডায়াস্টোলিক ব্লাড কেন ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের সময় হার্ট সে নিজে ব্লাড নিয়ে থাকে, যখন সিস্টোলিক হয় তখন পুরো বডিকে সাপ্লাই করে, ডিউরিং ডায়াস্টোলিক হার্ট নিজেকে নিজে ব্লাড সাপ্লাই করে থ্রু দ্য কোরোনারি আর্টারি, সেই কারণে দ্য ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইজ দ্য মোর ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে হার্ট যদি নিজে কি না পায়,
ব্লাড না পায়, অক্সিজেন্টেড ব্লাড, সে কি করবে না, পাম্প করবে না, অ্যান্ড রিমেনিং অর্গানসগুলো ব্লাড পাবে না। সোজা কথা, ঠিক? ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, ঠিক আছে, বা এমআই বলি, কজ বাই, সেটা কি ভালভ ডিজিজ নাকি ব্লকেজ অফ দ্য করোনারি আর্টারি নাকি হাইপার টেনশন নাকি ইনফ্রাকশনটা? তো উত্তর একটাই, সেটা হচ্ছে ব্লকেজ অফ করোনারি আর্টারি। যে হার্ট মাসেলের উপর যে ছোটো ছোটো রয়েছে, এলইডি, আরসিএ, ঠিক আছে, এমও, ডি1, এলএমসিএ, এই যে আর্টারিগুলো রয়েছে সেইগুলোর মধ্যে কি হয়, প্লাগ জমে যায় বা অ্যাথেরোস্ক্লেরোসিস, ফ্যাট জাতীয় পদার্থ জমে যায়, জমে কি হয়, ব্লাড সাপ্লাইটাকে কাট ডাউন করে দেয়, মানে স্টপ করে দেয়। তো তার পেরিফেরিতে কি হয় না, ব্লাড সার্কুলেশন হয় না, আর সেই হার্টটা কি হয়ে যায়, সেই পার্টিকুলার জায়গাটা একটু ব্ল্যাক কালার হয়ে যায়, মানে সাইনোসিস হয়ে যায়। একটা সময় আছে হার্ট কি হয়ে যায়, ইনফ্রাক্ট হয়ে যায়, সে হার্ট বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো আর যদি কি হয়, ইস্কিমিক হয়, মানে নেরো হয়ে গেছে, ব্লাড পাচ্ছে লাইক 20% বা 30% পাচ্ছে, কিন্তু এখন টোটাল কমপ্লিট হয়নি, সেটাকে বলা হয় অ্যানজাইনা। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। এক্সপ্লেনেশন করলে অনেক বড় করে এক্সপ্লেন করতে হয়, ছোট যেহেতু টাইম কম, এই ছোটোখাটো এক্সপ্লেনেশন আমি আপনাদের কাছে করছি যেন ইজি হয় এই কোয়েশ্চেনগুলো রিড করা, বা এই কোয়েশ্চেন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে এক্সাম সেন্টারে, যেন আপনারা ইজিলি কী করতে পারেন, অ্যাটেম্প করতে পারেন, ফাইন, উইথ কনফিডেন্ট। বিকজ আমি যে ভিডিওগুলো নিয়ে আসছি, আমি চেষ্টা করছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কনফিডেন্টের কোয়ালিটি নলেজের সাথে বা কোয়ালিটি নোটের সাথে আপনাদেরকে কোয়ালিটি অফ কনফিডেন্ট দিতে। তার কারণ হচ্ছে যেন এক্সাম হলে আপনারা ভালো করে পারফর্ম করতে পারেন, যেন নেগেটিভ মার্কিং না হয়, আর হাইয়েস্ট নাম্বার পর্যন্ত অ্যাটেম্প করতে পারেন। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। যারা যারা ভিডিও এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ এখন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ফাইন, চলুন, দ্য মোস্ট কমন সিমটম অফ এমআই এর মোস্ট কমন সিমটম কি? সেটা কি ফিভার নাকি সিভিয়ার চেস্ট পেন নাকি কাফ নাকি পালপিটেশন? তো এমআই যখনই হবে তো সেটা রিলেট টু চেস্ট পেন। চেস্ট পেন কোথায় হবে, লেফট সাইড অফ দ্য চেস্টে পেইন হবে, আর রেডিয়েট কোথায় হবে, লেফট হ্যান্ড বা লেফট লেগের দিকে রেডিয়েট হবে সেই পেইনটা। ওকে, তাহলে চলুন উত্তর দেখে নিন। ইজ দ্য অপশন বি ক্রাশিং চেস্ট পেইন। ক্রাশিং মনে হবে যে কিছু একটা ভেঙে যাচ্ছে, চিড়ে যাচ্ছে, সে ক্রাশিং পেইন হবে, রেডিয়েটিং টু লেফট আর্ম, বা দিকে কি হবে, রেডিয়েট হবে। চলুন, ST elevation on ECG indicate, ST elevation PQRST, ফাইন। ECG একটা ক্লাস নেবো আমি, তখন সময় ST ভালো করে বুঝিয়ে দেবো। তো ST এলিভেশন কিসে দেখা যায়, অ্যানজাইনা নাকি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন নাকি হার্ট ব্লক নাকি এরিথমিয়া? ঠিক আছে, তো কি দেখা যাবে, তো উত্তর ইজ দ্য ST এলিভেশন কিসে দেখা যায়, হলমার্ক অফ এমআই। তো সেই কারণে বলা হয় এক স্টেমি পেশেন্ট, এক নন স্টেমি পেশেন্ট। স্টেমি পেশেন্ট মানে হচ্ছে STMI, মানে ST এলিভেটেড এমআই, আর নন স্টেমি মানে নন ST এলিভেটেড এমআই, দু ধরনের এমআই হয়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10। নর্মাল কার্ডিয়াক আউটপুট ইন অ্যাডাল্ট ইজ, নর্মাল কার্ডিয়াক আউটপুট ইন অ্যাডাল্ট কি রয়েছে, যেটা 2 to 3 ml পার লিটার পার মিনিট, নাকি 3 to 4 লিটার ml পার মিনিট, নাকি 4 to 6 লিটার পার মিনিট, নাকি 6 to 8 লিটার পার মিনিট? তো কার্ডিয়াক আউটপুটটি কী করে ক্যালকুলেট করতে হয় সেটা ফার্স্ট আমাদেরকে জানতে হবে। ফাইন, তো কার্ডিয়াক আউটপুটকে ক্যালকুলেট করতে হয় হার্ট রেট। আমাদের নর্মাল হার্ট রেট কত, আমি যেটা বলেছিলাম 72। আর আমাদের স্ট্রোক ভলিউম কী করে ক্যালকুলেট করতে হয় সেটাও বলবো। তো স্ট্রোক ভলিউম এই দুটোকে মাল্টিপ্লাই করতে হয়, মানে 7 into 72, নিয়ার অ্যাবাউট 5020 বা 40 আসে, ঠিক আছে। তো উত্তর কি হবে, উত্তর চলুন দেখে নিই, সেটা সি, 4 to 6 লিটার পার মিনিট। তো দেখুন এক্সপ্লেনেশন আমি লিখে দিয়েছি, নর্মাল কার্ডিয়াক আউটপুট ইজ দ্য 5 লিটার, মানে 540 হয় উত্তর, ঠিক আছে। তো সেই কারণে রাউন্ড ফিগারে 5 লিটার ধরা হয়, ঠিক আছে। চলুন 11 নাম্বার, স্ট্রোক ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেকশন, ইজ দ্য পার মিনিট নাকি পার আওয়ার নাকি পার বিট নাকি পার ডে? তো
তো স্ট্রোক ভলিউম যে 70 নিয়েছিলাম সেটা কি পার মিনিটে নেওয়া হয়েছিল, নাকি পার আওয়ার, নাকি পার বিট, নাকি পার ডে? তো উত্তর পার বিট। ওকে, পার বিট। এখন হচ্ছে স্ট্রোক ভলিউম কি করে ক্যালকুলেট করে? স্ট্রোক ভলিউম ইকুয়াল টু আমাদের কি হবে, ইন ডায়াস্টলিক প্রেশার বা ভলিউম, ইন ডায়াস্টলিক ভলিউম, নট প্রেশার, ইন ডায়াস্টলিক ভলিউম মাইনাস ইন সিস্টোলিক ভলিউম। ফাইন। তো নর্মালি এখন কথা হচ্ছে 70 কেন? তো নর্মালি কি হয়, আমাদের যে ডায়াস্টলিক, এক্ষেত্রে প্রেশারের উল্টো হয়। তো নর্মাল আমাদের ইন ডায়াস্টলিক ভলিউম 120 হয়। ফাইন। আর হচ্ছে আমাদের ইন সিস্টোলিক ভলিউম অলওয়েজ 50 হয়, মানে মোস্ট অফ দ্য কেসেস। তো এই দুটো ডিভিশন যদি করা হয়, তার মধ্যে কতটা ফারাক রয়েছে? 70। সেই কারণে সেই 70কে কি বলা হয়? স্ট্রোক ভলিউম, সেটা পার বিট। ওকে, দ্যাট 12 নম্বর কোয়েশ্চেন। দ্য হার্ট সাউন্ড আর প্রডিউস টু, হার্ট সাউন্ড প্রডিউস কিসের জন্য হয়? মাসেল কন্ট্রাকশনের জন্য, নাকি ভালভ কি ব্লাড ফ্লো এর জন্য, নাকি ভালভ ক্লোজারের জন্য, নাকি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য? হার্ট সাউন্ড কেন আমরা শুনতে পাই, কিসের কারণে? তো উত্তর হবে ভালভ ক্লোজার। ভালভ যখন ক্লোজ হয় তখন হার্ট সাউন্ড শুনতে হয়। মেইনলি আমরা স্টেথো দিয়ে কি শুনতে পাই? S1 S2 শুনতে পাই, আর S3 অ্যান্ড S4 ফিনোগ্রামে আমরা শুনতে পাই। ঠিক আছে, ডপলারে ইচ্ছে করলে অনেক সময় আমরা কি শুনতে পাই? থার্ড শুনতে পেতে পারি, কিন্তু 4 শুনতে গেলে ফিনোগ্রাম লাগবে। ওকে ফাইন, চলুন নেক্সট। S13 নাম্বার কোয়েশ্চেন। S1 heart sound, S1 heart sound is caused by closure of heart sound S1 কখন তৈরি হয়? সেটা কি আয়োটিক অ্যান্ড পালমোনারি ভালভের কারণে, নাকি মাইটাল ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভের কারণে, নাকি অনলি মাইটাল ভালভ, নাকি অনলি ট্রাইকাসপিড ভালভ? তো উত্তর কি হবে? উত্তর ইজ বি, মাইটাল ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভ, অলসো নোন এজ দ্য এবি ভালভ। ঠিক আছে, মাইটাল ভালভ অ্যান্ড ট্রাইকাসপিড ভালভকে এবি ভালভ বলা হয়, আর মাইটাল ভালভকে বাইকাসপিডও বলা হয়। রিমেনিং সবগুলো ট্রাইকাসপিড ভালভ। মানে তার মধ্যে যে দরজাগুলো রয়েছে, স্কাপগুলো রয়েছে, সেইগুলো কি হবে? সেইগুলো দুটো হয় মাইটাল ভালভের ক্ষেত্রে, আর কাসপিডগুলো কি হয়? 3টে হয় কিসের ক্ষেত্রে? ট্রাইকাসপিড ভালভের ক্ষেত্রে। সেই কারণে এটাকে ট্রাইকাসপিড বলা হয়। ঠিক আছে, আর এখন হচ্ছে তা এই ভিডিওর সাথে একটা ইনফরমেটিভ বলে দিই, প্লিজ নোট ডাউন করে রাখবেন। হার্ট সাউন্ড আমরা কোথায় শুনতে পাই? S1 কোথায় শুনতে পাই, S2 কোথায় শুনতে পাই, আর কি হচ্ছে যে হার্ট ভালভগুলো রয়েছে সেগুলো কোথায় থাকে? ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে আমার রাইট সাইড অফ দ্য স্ট্যান্ডাম, রাইট সাইড, লেফট সাইডে হার্ট থাকে, রাইট সাইডে কি থাকে? রাইট সাইডে কিছুই থাকে না, লাংস থাকে অনলি। ঠিক আছে, তো রাইট সাইডে কি থাকে? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস নিয়ার টু দ্য স্ট্যান্ডাম। যে স্ট্যান্ডাম হচ্ছে বুকের মিড বোনটা। ঠিক আছে, ব্রেস্ট বোন। তো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস মানে দুটো রিবসের মাঝখানে, মানে সেকেন্ড অ্যান্ড থার্ড কিসের বোনের, মানে রিবসের মাঝখানে যে স্পেসটা, সেটা হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস কিসের সাথে? সেটা হচ্ছে আপনার স্ট্যান্ডামের পাশে কি ভালভ পাওয়া যায়? সেটা হচ্ছে আয়োটিক ভালভ পাওয়া যায়। ফাইন, আয়োটিক ভালভ। দেন তারপর হচ্ছে লেফট সাইড, ঠিক অপোজিট স্ট্যান্ডামের পাশেই সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে কি থাকে? সেটা হচ্ছে পালমোনারি ভালভ থাকে। ফাইন, দেন থার্ডে নয়, ফোর্থ সেম ওয়েতে নিয়ার টু দ্য স্ট্যান্ডাম, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে কি পাওয়া যায়? সেটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ পাওয়া যায়। ফাইন, আর হচ্ছে লাস্ট হচ্ছে মাইটাল ভালভ। মাইটাল ভালভ কোথায় পাওয়া যায়? ইজ দ্য লোকেশন অফ দ্য অ্যাপিক্যাল পালস বা অ্যাপিক্যাল পালস। তো লেফট সাইড অফ দ্য স্ট্যান্ডামের লেফট সাইডে যে ক্লেভিকুলার বোন বা বিউটি বোন রয়েছে, তার মিড ক্লেভিকুলার লাইনে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে কি পাওয়া যায়? মাইটাল ভালভ পাওয়া যায়। আরও একটা সাউন্ড পাওয়া যায়, সেটা হচ্ছে ইরেপস। ঠিক আছে, ইরেপস সাউন্ড কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে, আমি থার্ড ইন্টারকোস্টাল স্পেস লেফট সাইডে ছেড়ে দিয়েছিলাম, তো থার্ড ইন্টারকোস্টাল স্পেস নিয়ার টু দ্য স্ট্যান্ডামে কি পাওয়া যায়? ইরেপস পাওয়া যায়। ঠিক থার্ড ইন্টারকোস্টাল স্পেসে যখন আমরা স্ট্যাচু রাখবো, একসাথে লাভ দাব মানে
কি শুনতে পাবো? S1 অ্যান্ড S2 দুটো একসাথে শুনতে পাবো। এখন S1কে যদি আমি সেপারেটভাবে শুনতে চাই তাহলে কোথায় শুনতে হবে? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লেভিকুলার লাইন ওভার দ্য কোথায়? মাইটাল বাল্ব, এপিক্যাল পালসের সামনে, ঠিক আছে। দেন যদি S2 শুনতে হয় কোথায় শুনতে হবে? দ্য রাইট সাইড, যেখানে আমি বলেছিলাম রাইট সাইড অফ দ্য স্টেরনাম সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, যেখানে আয়োটা থাকে, ঠিক আছে, সেখানে হচ্ছে S2 আমরা শুনতে পাবো। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য 14 নাম্বার কোয়েশ্চেন। S2 সাউন্ড ইজ ক্লোজড বাই ক্লোজার অফ এভি ভালভ, নাকি মাইটাল ভালভ, নাকি সেমিলুনার ভালভ, নাকি টাইকারস্পিড ভালভ? তো উত্তর কি হবে? উত্তর আয়োটিক অ্যান্ড পালমোনারি ভালভ ক্লোজারের কারণে আমরা S2 শুনতে পাই। আর S2 কোথায় শুনতে হবে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। ফাইন, নোট ডাউন করে রাখবেন। চলো, একটু স্ট্রিক্টলি বলেছি, ঠিক আছে। চলো, হাইপার টেনশন ডিফাইন্ড। এস, হাইপার টেনশন অলরেডি বলে দিয়েছি যে 140/190 হলে বা তার বেশি হলে ইজ দ্য হাইপার টেনশন, আর ক্রাইসিস হচ্ছে 180/120 বা তার বেশি হলে হাইপার টেনশন ক্রাইসিস। নেক্সট, দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর অফ হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ দ্য মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর কি? সেটা কি ইনফেকশন, নাকি স্মোকিং, নাকি ট্রমা, নাকি অ্যালার্জি? কিসের কারণে কি হয়ে থাকে হার্ট ডিজিজ সবচেয়ে বেশি হয়ে থাকে? সেটা হচ্ছে স্মোকিংয়ের কারণে। কারণ কি হয়, স্মোকিং এনহান্স করে কাকে? অ্যাথেরোস্ক্লেরোসিসকে। আর সেটা অ্যাথেরোস্ক্লেরোসিস কোথায় গিয়ে জমা হয়? সেটা হচ্ছে কোরোনারি আর্টারিগুলোতে গিয়ে জমা হয়। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, 17 নাম্বার কোয়েশ্চেন। কেউ বোর হবেন না, আমি একটুখানি ভিডিওটা একটু স্লো করছি যেন আপনারা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ফার্স্ট যদি বলে যাই তাহলে বুঝতে অসুবিধা হবে। দ্য ECG ওয়েভ আর রিপ্রেজেন্টেটিভ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন ইজ পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, নাকি টি, নাকি ইউ? ইউ যখনই বলবে অলওয়েজ অ্যাবনর্মাল, ঠিক আছে। ইউ ইজ দ্য নট নর্মাল, ঠিক আছে। তো আমরা তিনটে জিনিস দেখতে পাই। এক হচ্ছে আর্টেরিয়াল ডিপোলারাইজেশন, দেন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, দেন ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তো পি ওয়েভে আমরা কি দেখতে পাই? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, ঠিক আছে। দেন পিকিউআরএস এর একটা ওয়েভ দেখতে পাই। পিকিউআরএস এ কি দেখতে পাই? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ফাইন, আর হচ্ছে টিউএফ, লাস্ট হচ্ছে টিউএফে আমরা কি দেখতে পাই? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এখন হচ্ছে ডিপোলারাইজেশন কি আর রিপোলারাইজেশন কি? ডিপোলারাইজেশন ইজ দ্য কন্ট্রাকশন, হার্ট যখন কন্ট্রাক্ট করছে, ঠিক আছে, ব্লাড সাপ্লাই করছে, আর যখন সে ফিল হচ্ছে মানে রিল্যাক্স হচ্ছে, ঠিক আছে, রিল্যাক্সেশনকে বলা হয় রিপোলারাইজেশন। ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন, 18 নাম্বার। টিউএফ ইন ইসিজি ইন্ডিকেট, অলরেডি আমি বলেই দিয়েছি টিউএফ কি হবে? ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, বা দেখুন রিকভারিও লেখা আছে, ঠিক আছে, রিকভারি রিপোলারাইজেশন বা কি রিল্যাক্সেশন। ফাইন, চলুন 19 নাম্বার কোয়েশ্চেন। দ্য ব্রাডিকার্ডিয়া মিনস হার্ট রেট ইজ লেস দেন কত? ব্রাডিকার্ডিয়া ইজ দ্য লেস দেন 60, যেহেতু নর্মাল 60 to 100। এখন হচ্ছে পিডিয়াট্রিকদের নর্মাল কত হবে? ইজ এ লেস দেন 120। ওকে, ফাইন। নেক্সট কোয়েশ্চেন, টাকিকার্ডিয়া, ভীষণ ইজি রেখেছি লাস্ট দুটো কোয়েশ্চেন। টাকিকার্ডিয়া মোর দেন 100 আর পিডিয়াট্রিকদের ক্ষেত্রে মোর দেন 160। তো ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ এখন শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও উইথ ডিসকাশন উইথ এক্সপ্লেনেশন যদি চান তাহলে একখানা শেয়ার সাবস্ক্রাইব অবভিয়াসলি করবেন, আর যারা যারা এখনও করেন প্লিজ এখনই একবার শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা কি রয়েছেন বিএসসি বা পোস্ট বেসিক ক্যান্ডিডেট ছিলেন, যাদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে, রেজাল্টের জন্য ওয়েট না করে প্লিজ কন্টিনিউ স্টাডি করুন ফর ক্র্যাক দ্য WBHRBর ইন্টারভিউ, ঠিক আছে। আর যারা যারা জিএনএম রয়েছেন প্লিজ খুব খুব স্টাডি করুন, ঠিক আছে। অ্যানক্লেক্সের মধ্যে বেশি মাথা ঘামাবেন না, কারণ অ্যানক্লেক্স যদি আপনার বেস স্ট্রং না হয়, অ্যানক্লেক্স ইজ ভেরি টাফ। তো বেসকে কী করতে হবে? স্ট্রং করতে হবে, তাহলে অটোমেটিকলি আপনি কী পেয়ে যাবেন? অ্যানক্লেক্স বুঝে যাবেন। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অ্যাগেন বলছি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এত সাপোর্টের জন্য সবাইকে হার্দিক অভিনন্দন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বুকস অ্যান্ড নার্সিং ক্লাসের তরফ থেকে। চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।